আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। নিধির জন্মদিন নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা না থাকলেও আখি নিজের হাতে নিধির জন্য ডিমের পুডিং, কাস্টার্ড আর ক্রিম কেক বানাচ্ছে, যেগুলো ছাড়া নিধি ওর জন্মদিন ভাবতেই পারে না। সেগুলো আবার হতে হবে আখির হাতের। আখি প্রতি বছরের আখি প্রতি বছর এর সাথে চিকেন বিরিয়ানি করে। আরোহীর খুব বিরক্ত লাগে নিধির জন্য এত কিছু করছে দেখে। ভাবি, তুমি তোমার বোনকে এত ভালোবাসো, অথচ নিধির তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, উল্টো তোমার ক্ষতি করার চেষ্টা করতে থাকে। তাতে কি? বোনের প্রতি বোনের ভালোবাসায় কী বা বলার আছে কারো? কিন্তু তুমি ওকে এত অন্ধভাবে ভালোবেসো না, দেখবে একদিন ও তোমার পিঠে ছুরি মারবে। আখি হালকা হেসে বলল, ও, তো আমার ছোট বোন আর আমি ওর বড়। ছোটরা ভুল করবে, বড়রা ক্ষমা করবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া আমি শুধু ওর বড় বোন না, মায়ের মতো ওকে আগলে রাখা আমার কর্তব্য। সন্ধ্যায় নিধি টেবিলে সাজানো নিজের পছন্দের খাবার দেখে বুঝে যায় সব আখি করেছে ওর জন্য। আখি হেসে বলে, শুভ জন্মদিন বোন, তোর সব ফেভারিট খাবার করেছি। ওয়াও আপু, অনেক অনেক ধন্যবাদ। তুই কখনো আমার জন্মদিনে এসব করতে ভুলিস না। কিভাবে ভুলবো? তুই, মা, বাবা, তোরাই তো আমার একমাত্র আপনজন। হ্যাঁ, এখন তো তোর হাজবেন্ড আছে, তাই না? সে আপন না হলে আমরা আপন হতাম কিভাবে? এখন এসব বাড়তি কথা রাখতো। তুই আগে কেক কাট। আজকে মা আর বাবা নেই তো কি হচ্ছে, ওদেরকে ফোন করে দিস। তুই জানিস যে বাবা আমার উপরে রেগে আছে, তবুও কেন ওটা বলে আমার মনটা খারাপ করে দিলি? যা, আমি কেকে কাটবো না। আরে, এটা নিয়ে রাগ করতে হয়? আচ্ছা, তুই যা, গিফট চাইবি, আমি তাই দিব। এখন আমি কেক না কাটলে কিন্তু খুব কষ্ট পাবো। নিধি কিছু একটা ভেবে কেক কাটলো। আখি মনে করলো ওর মন রাখতে নিধি কেক কেটেছে। তুই কেক, পুডিং আর কাস্টার্ড আমার সামনে এখন শেষ করবে। তোর হাতের পুডিং কাস্টার্ড তো আমি একাই শেষ করে দিব, কিন্তু তার আগে আমার গিফট দে। আচ্ছা, বল কি লাগবে? তুই মিস্টার আহনাবকে ছেড়ে দে, তাও আবার আজকেই, তাহলে আর আমার কিছুই লাগবে না। আখি প্রথমে খুব অবাক হলো, তারপর কি জবাব দিবে বুঝতে পারলো না। তারপর বলল, এসব তুই কি বলছিস নিধি? ওই লোকটা তোর জন্য ভালো হবে না। আমি খুব ভালো করেই জানি তুই ওনাকে একটুও সহ্য করতে পারিস না, কিন্তু আমি ওনাকে মন থেকে থাম থাম, কি বলছিস তুই? সত্যি তুই চাস? হ্যাঁ, তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ তুই ওনাকে ভালোবাসতে পারিসনি, কিন্তু আমি পারবো ওনাকে খুশি করতে। কিন্তু নিধি, এটা ঠিক হবে না। কেন হবে না? তুই বলেছিস যা চাইবো তাই দিবি আপু। আখি নিধির চেহারার দিকে তাকিয়ে রইল, যেন পুতুল দেওয়ার মতো নিষ্পাপ কোনো বায়না ধরেছে। নিধির এই চেহারাটা খুব ভালোবাসে আখি, কিন্তু নিধি যা চাইছে সেটা কি ঠিক হবে ওর জন্য? এমন সময় আহানাব এসে ঢুকলো ঘরে। দুজনে সেদিকে তাকালো। নিধি খুব এক্সাইটেড হয়ে বলল, আর মিস্টার আহনাব জানেন আজকে আমার বার্থডে? জানি। নিধির হাতে টকটকে লাল ফুলের তোড়া দিল আহানাব। শুভ জন্মদিন মিস নিধি। আহনাব টেবিলে সাজানো খাবারগুলোর দিকে একবার চোখ বুলিয়ে বলল, চলুন রেডি হয়ে নিন, আপনাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। ওখানে আপনার লাইফের বেস্ট একটা গিফট আছে, যাবেন? নিধি খুশিতে এক্সাইটেড হয়ে যায়। অবশ্যই যাব, আমি এক্ষুনি রেডি হয়ে এসেছি। আখির বানানো খাবারগুলো রেখে নিধি রেডি হতে চলে যায়। এটা ভেবে যে আহানাব নিধিকে নিয়ে একা স্পেশাল জায়গায় যেতে চায়, তার মানে হয়তো আহানাব নিধিকে ভালোবাসে। আহানাব আর আখি একে অপরের দিকে তাকিয়ে রইল। আহানাব মনে মনে একটা বিজয়ী হাসি দিল, আর আখি বুঝতে পারল না তার কি করা উচিত। কিছুক্ষণ পর নিধি রেডি হয়ে এলো। আহানাব বলল, চলুন তাহলে মিস নিধি। আর আপনি যাবেন না? না থাক, আমার যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি যান। আপনি যাওয়াটা অনেক। উফ, বললাম তো যাব না।
আখি ভেতরে চলে গেল। আহানাব নিধিকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি থামলে নিধি দেখলো অনেক সুন্দর আর দামি একটা রেস্টুরেন্ট। নিধি আরো এক্সাইটেড হয়ে গেল। ওয়াও, এটা তো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, চলুন ভিতরে। ভেতরে এসে নিধি দেখলো একটা টেবিলে নিধির মা আর বাবা বসে আছে। নিধি খুব অবাক হলো আর মনে মনে ভাবলো হয়তো আহানাব ওকে ওদের কাছে ফিরিয়ে দিতে এনেছে। নিধির মনটা খারাপ হয়ে গেল। মোহাম্মদ নাসিম বলল, আখি আসেনি তোর সাথে? আপুর এখানে কি কাজ আর তোমরা এখানে কি করছো? আহানাব বলল, হ্যাঁ, আপনার জন্য আজকে বিশেষ একটা সারপ্রাইজ আছে। মানে? মনে মনে বলল, মা বাবা মিলে আবার কি সারপ্রাইজ দিবে। আহানাব কাউকে একটা কল দিল আর ওদের জন্য খাবার অর্ডার করলো। খাবার এলো। নিধি মুখ কালো করে রইল। আর কিছুক্ষণ পরে একটা ছেলে আর দুজন বয়স্ক লোক এলো। সম্ভবত ছেলেটার বাবা হবে। তবে ছেলেটাকে দেখে নিধি কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে চলে গেল। দেখতে অসাধারণ ছেলেটা, আর পরনে নীল শার্ট আর ডার্ক ব্লু কোট। দেখতে অনেক স্মার্ট আর চেহারায় কেমন একটা ইনোসেন্ট ভাব। ওরা এসে বসলে নিধির হুঁশ ফিরে। আহানাব ছেলেটার কাঁধে হাত রেখে বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড নীরব আহমেদ, কম্পিউটার ইঞ্জিনিয়ার। উনি হচ্ছেন ওর বাবা মোস্তাক আহমেদ, আর উনি হচ্ছেন ওর চাচা মোশাররফ আহমেদ। নিধি, নাসিম আর শাহিনা প্রশ্নবোধক দৃষ্টিতে আহানাবের দিকে তাকালো। নিধি, ওর পুরো ফ্যামিলি তোমার সম্পর্কে সব জানে, আর ওর মা নেই। ওর পুপি সাথী সবাই তোমাকে খুব পছন্দ করেছে। নিধি আরো অবাক হয়ে বলল, পছন্দ করেছে মানে? মানে নীরব তোমাকে বিয়ে করতে চায় যদি তুমি রাজি থাকো। আর এর থেকে ভালো ফ্যামিলি শিওর তুমি আর কোথাও পাবে না। কি ঠিক বলেছি তো? বলে নীরব আর আহানাব নিজেরা হাসলো। নিধি, নাসিম আর শাহিনা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। শাহিনা বেগম বললেন, আমি জানি না বাবা, তোমাকে কি বলে ধন্যবাদ দিব। কৃতজ্ঞতায় নিধির চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহানাব বলল, যদি তুমি রাজি হও তাহলে আপনি কি বলেন বাবা? নাসিম একবার নিধির দিকে তাকিয়ে বলল, আমার কিছু বলার নেই বাবা। নিধি হয়তো অনেক ভুল করেছে, কিন্তু তুমি তারপরেও ওর জন্য যা করলে তাতে আমার বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আমি জানি আখি ওর বোনকে কতটা ভালোবাসে। আমি ওর জন্য এটা করেছি দায়িত্ববোধ থেকে, না হলেও হয়তো। নাসিম অবাক হয়ে বলল, তুমি আখের জন্য করেছো এসব? হ্যাঁ, তোমরা চাও তো আলাদা কথা বলতে পারো। নিধি চোখ মুছে বলল, তার আর দরকার নাই মিস্টার আহানাব। আমি যা করেছি তার জন্য সত্যিই লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আর একটা কথা, আখি আপু সত্যিই খুব ভালো। ওকে সব সময় ভালো রাখবেন প্লিজ। আহানাব নীরবকে বলল। তাহলে বল এবার কি বলবি? নীরব বলল, আব্বু চাইলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি। মোস্তাক ছেলের কাঁধে হাত রেখে বলল, ছেলে রাজি, মেয়েও রাজি, মেয়ের পরিবারও রাজি, তাহলে দেরি কিসের? বিয়ে করে ফেল। আর মা, তোমার শাশুড়ি আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। আমি কিন্তু আমার ছেলের খুব বেশি খেয়াল রাখতে পারিনি, কিন্তু তারপরেও আমাকে কখনো হতাশ করেনি। তোমার কোনো আপত্তি নেই তো? নিধি হালকা হেসে বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই। তবে এখানে আখি আপু থাকলেও খুব ভালো হতো। আহানাব বলল, সমস্যা নেই, তোমার সব বিয়ের দায়িত্ব তো ওরই। এঙ্গেজমেন্টটা করে ফেলো। নীরব আর নিধি আংটি বদল করে ফেলল। আর তারপর নিধিকে নিয়ে নাসিম আর শাহিনা চলে গেল বাসায়। আর আহনাব ঠিক করলো বাড়ি গিয়ে আগে আখির রাগ ভাঙাবে, তারপর সব খুলে বলবে আর ওর সমস্ত দোষের জন্য আখির কাছে ক্ষমা চেয়ে নিবে। তারপর ওর মনের সব কথা ওকে খুলে বলবে। প্রথমে আখির জন্য একটা শাড়ি কিনলো, কারণ আজ পর্যন্ত ঝগড়া ছাড়া আর কিছুই দিতে পারেনি। আহানাব মনে মনে ভাবলো, সেদিন নিধি পালিয়ে যাওয়ায় আমার অনেক রাগ হয়েছিল। পরে ভাবছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মা ভেবেছিল নিধি হয়তো আমাকে সামলাতে পারবে, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি নিজেকে সামলিয়েছি। আমি নিজেকে একদম পাল্টিয়ে ফেলেছি। এখন তুমি আমাকে ক্ষমা করলেই হয়। বাসায় ফিরে আহানাব দেখলো রিনা, শিউলি, আয়াস, আরোহী সবাই চিন্তিত হয়ে বসে আছে। কি ব্যাপার, কি হয়েছে মা? আখি কোথায়? ওই মেয়েটা কোথায় আমি কিভাবে জানবো? দেখো কোথায় চলে গেছে, হয়তো কারোর সাথে। চলে গেছে মানে?
দেখো আনাফ, কথায় কথায় তোমার বউ ঘর ছেড়ে চলে যাবে আর তুমি আবার ওকে ঘরে নিয়ে আসবে, সেটা আমাকে বারবার মেনে নিতে হবে? ভাইয়া, ভাবি চলে গেছে আর বলেছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে। আহনাপের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। আখির জন্য কেনা শাড়িটা হাত থেকে ছুঁড়ে মারল, তারপর ম্যাচ বের করে জ্বালিয়ে ফেলে দিল শাড়ির উপরে। আরও মুহূর্তেই সেটা পুড়তে শুরু করলো। আহনাপ যেন নিজের রাগ এগুলোতে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কমছে না, যেন আখিকে সামনে পেলে এভাবেই জ্বালিয়ে দিবে। দরজায় কলিং বেল বাজতেই দরজায় এসে উপস্থিত হলো আখি। দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অবাক হলো। আখি কেমন যেন এলোমেলো লাগছে ওকে, যেন নিজের যত্ন নেওয়া কমিয়ে দিয়েছে। আখিকে দেখে বেশ স্বাভাবিক মনে হলো। আহনাপের এই চেহারাটা দেখে যেন রাগ করবে নাকি ভালোবাসবে কিছুই বুঝতে পারছে না। আহনাব চৌধুরী, আপনি এখানে কেন এসেছেন? আহনাপ চেহারায় সব রাগ এনে বলল, কাউকে না জানিয়ে এখানে বান্ধবীর বাসায় এসেছো কেন তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি। এখনো পর্যন্ত নিজের ভালো মানসিকতা দেখাচ্ছি বলে পাকনা গজিয়েছে তোমার? পেছন থেকে রিনা বলল, দে না কয়েকটা, এবার বাড়ি নিয়ে চল, ঠ্যাং ভেঙে এক কোণায় ফেলে রাখবো। আহনাপ নিজের সব রাগ সমেত এক পাশে থুতু নিক্ষেপ করলো, যেন খুন করার জন্য প্রস্তুত হয়ে এসেছে। আখি এবার কিছুক্ষণ ভয় পেল, যেন চোখের সামনে জামদূত বাহিনী দাঁড়িয়ে আছে। আখি ভয়ে ভয়ে বলল, দেখুন মিস্টার আহনাব চৌধুরী, আমি আর ওখানে যাব না, আমার ডিভোর্স চাই। আহনাব সামনে আগাতে লাগলো দেখে আখি পেছনে যেতে লাগলো। কেন? আমরা কি তোমাকে অত্যাচার করেছি? কেউ গায়ে হাত তুলেছে তোমার, নাকি আমি তুলেছি? তবু এইভাবে একসাথে থাকা যায় না, প্লিজ আমাকে মুক্তি দিন। আমি কি তোমার সেবা করিনি? দরকারের সময় আমি তোমার পাশে থাকিনি? আমি তোমার জন্য যা করেছি আজ পর্যন্ত আমি কারোর জন্য করিনি। আখি আহনাবকে থামিয়ে বলল, আপনি যা করছেন সব দায়িত্ব থেকে করছেন। যেখানে ভালোবাসা নেই, এই বিবাহিত সম্পর্কটার সম্মান নেই, সেখানে একসাথে থাকা যায় না মিস্টার। ও, তার মানে তুমি চাও ডিভোর্স দিয়ে দিই? আপনি তো আমাকে বিয়ে করে নিজের সম্মান বাঁচিয়ে শুধু নিজের ইগোকে স্যাটিসফাইড করেছেন, তাছাড়া আর কিছুই না। আমি কোন কারণে থাকবো আপনার সাথে? নিজের বোনকে তো ভালোবাসো, তাই না? তুমি কি চাও না এমন একটা ভালো ঘরে ওর বিয়ে না হোক? আপনি ওর বিয়ে ঠিক করেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ওর বিয়েটা যখন আমি দিচ্ছি, ওর বিয়েটাও আমি ভাঙতে পারি। এখন তুমি কি চাও বলো? ও মানে বড় বোনের তাড়া করে ছোট বোনকে আর কে বিয়ে করবে, সেটাই চাও তুমি? আখি আর কোনো কথা বলে না। যদি চাও ওর বিয়ে হোক, ভবিষ্যৎ অন্ধকার না হোক, তাহলে আমি যা বলবো সেটাই শুনতে হবে, বুঝেছ? তাহলে এবার নিজের ইগোকে খুশি করতে আমাকে ব্ল্যাকমেল করছেন, তাই তো? আহনাব চোখ গরম করে তাকিয়ে থাকে। আখি চোখ সরিয়ে ফেলে। আহনাব বুঝে যায় আখি আহনাবের সাথে যেতে রাজি আসছে, ইচ্ছা থাকুক বা না থাকুক। আহনাব আখির হাত ধরে টান দিয়ে নিয়ে গেল বাড়ি। পৌঁছালে আখিকে দেখে আরোহী আর আয়াস খুব খুশি হয়। ভাবি, তুমি কোথায় চলে গিয়েছিলে? কত মিস করেছি তোমাকে। আখি মলিন হাসলো। আয়াস বলল, আমরা সবাই কি কোনো দোষ করেছি ভাবি? কেন চলে গিয়েছিলে বলো তো? আচ্ছা, এখন থেকে তুমি যা বলবে আমরা সবাই তাই করব। তোমার জন্য তো ভাইয়ার মাথাই খারাপ হয়ে গিয়েছিল। আখি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার ভাইয়ের মাথা আমার জন্য খারাপ হয়নি, হয়েছিল নিজের মান সম্মানের কথা ভেবে। আরোহী আয়াস একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। রাতের বেলা নিধির কল আসে আখির কাছে। নিধি, তুই কেমন আছিস? আপু, আমি জানি তুই আমার জন্যই চলে গেছিলি, তাই না? সরি রে, আমার জন্য তোকে সব সময় কষ্ট পেতে হয়। আরে তেমন কিছু না, তুই এখন কেমন আছিস? জামাই পছন্দ হয়েছে? আমি যে এমন কাউকে পাবো আশা করিনি। তুই আর আহনাব চৌধুরীর সাথে রাগ করিস না প্লিজ, ওনাকে ক্ষমা করে দে আর সুখে শান্তিতে বসবাস কর। জানি না কেন সুখ শব্দটাকে খুব ভয় লাগে, হয়তো সেও আমাকে ঘৃণা করে। আমি অশ্রু ভেজাতেই ঠিক আছি। আচ্ছা এসব বাদে, তোর বিয়ের সব দায়িত্ব তো আমার, কোনো চিন্তা করিস না। বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় আখি। নিধি নিজের বিয়ে নিয়ে খুব খুশি, কিন্তু আখি আহনাবকে পেলে হয়তো ততটাও খুশি হতে পারবে না যতটা তার হওয়া উচিত। আহনাব আসতেই ফোন রেখে রুম থেকে বেরিয়ে যেতে নেয় আখি, কিন্তু আহনাব আখির হাত ধরে ফেলে। আখি অবাক হয়।
কিছু বলবেন? আহানাব বলল। আমি শিক্ষিত, তাই তোমার গায়ে হাত তুইনি। অন্য কেউ হলো তোমার গায়ের চামড়া একটাও থাকতো না। এইসব বলার জন্য দাঁড় করিয়েছেন? তোমাকে যতবার ভালোবাসতে যাই ততবার ঘৃণা বাড়িয়ে দাও কেন? আপনি ভালোবাসেন শুধু নিজেকে। যদি শুধু নিজেকে ভালোবাসতাম তাহলে তোমার গায়ের চামড়া উঠিয়ে নিজেকে সান্ত্বনা দিতাম। তো দিচ্ছেন না কেন নিজেকে সান্ত্বনা? নিজের হাত ছাড়িয়ে নিল আখি। আহানাব পাল্টা প্রশ্ন করলো। আমি চুলি কি তোমার ঘৃণা হয়? হ্যাঁ অবশ্যই। আপনার ছোঁয়া তো দূরে থাক, আপনাকে দেখলেও আমার অসহ্য লাগে। আহানাব আখির আরো কাছে এসে বলল। এখন থেকে আরো বেশি লাগবে। আখি কপাল কুঁচকে বলল। মানে? আহানাব শব্দ করে দরজা বন্ধ করে দিল, যেটা রিনার কানে গেল। আখি অবাক হয়ে বলল। কি ব্যাপার? তো দরজা বন্ধ করলেন কেন? কথা শেষ করার আগে আহানাব হাত দিয়ে আখির মুখ চেপে ধরল। আখি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আখিকে আরো অবাক করে আহানাব বলল। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি। আই লাভ ইউ। আখি কি করবে বা কি করা উচিত সব ভুলে গেছে। আহানাব এবার আখিকে জড়িয়ে ধরল। আহানাব আখিকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর আখির ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে নিজেকে ডুবিয়ে দিল। ওদের ঝগড়ার কথা সবাই ভালো করেই জানে, তাই আহানাব দরজা বন্ধ করলেও কারো তেমন মাথা ব্যথা নেই। কিন্তু শিউলি রিনাকে চিন্তিত হয়ে বলে। ওদের ঝগড়ার আওয়াজ আসছে না কেন? আমি আরও ভেবেছিলাম আজ বাসায় এসে আহনাব খুব মারবে মেয়েটাকে, একেবারে ঠ্যাং ভেঙে দেবে। আরে মারছে হয়তো। আহনাফ কি এত অভদ্র নাকি যে বাড়িতে ভাই বোন আছে তাই তেমন বেশি মারছে না হয়তো? বলা যায় না, আমার মনে হয় আহনাব ওই মেয়েটার প্রতি দুর্বল, তাই মারছে না। ও না মারুক, কাল আমি ওকে দেখবো কিভাবে এসব ঘাট তেরাদের শাসন করতে হয়। আহানাব আখিকে জড়িয়ে ধরলেও আখির কাছ থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে কিছুটা অবাক হয়, তাই আখিকে ছেড়ে দিল। আখি তখনও কেমন যেন অনুভূতি শূন্য। কি ব্যাপার, কোনো সমস্যা? আপনি এসব কেন করছেন? মানে? আমাকে শাস্তি দিতে? আখির কথা শুনে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো। এমি, কি সমস্যা তোমার? তোমাকে ঘৃণা করলেও সমস্যা, ভালোবাসলেও সমস্যা। ভালোবাসা? কিসের ভালোবাসা? সব আপনার নাটক। আহানাবের এবার রাগের মাত্রা চরমভাবে বেড়ে গেল। এতক্ষণে ওদের ঝগড়ার আওয়াজ পেয়ে ওদের মনটা যেন শান্তি পেল। আখিকে থাপ্পড় মারতে গিয়ে থেমে গেল আহানাব। আখি বলল। এতক্ষণে মনে হচ্ছে আপনি নাটক থেকে বের হয়েছেন, এটাই আপনার আসল রূপ। আহানাব এবার আখিকে কাছে টেনে শক্ত করে ধরে বলল। আমার ভালোবাসা তোমার নাটক মনে হয়? হ্যাঁ, কারণ আপনি যাই করেন না কেন উদ্দেশ্য নিয়ে করেন। ধানের জমি নেই, আমি ছেড়ে দিলে বেসে যাবে। যদি আমার অধিকার চাই, কিছু করার আছে তোমার? না নেই, এমনিতেও আমার কপালে যা ছিল তাই হয়েছে, আর যা আছে তাই হবে। আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার মন কোনোদিনও পাবেন না। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আখি হালকা হেসে বলল। কেন আপনাকে ঘৃণা করতে অন্য কাউকে ভালোবাসতে হবে? আখি অন্যদিকে ঘুরে বলল। সেদিন আপনি আমাকে কথা দিবেন আপনি আমাকে কখনো মাঝপথে ছেড়ে দিবেন না। আমি আপনার স্ত্রী, সেটা আপনি মন থেকে মেনে নিয়েছেন। সেই দিন আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো, সেই কথা। আখি পেছনে ঘুরে দেখলো আহানাব সেখানে নেই। কেমন যেন অদ্ভুত লাগলো আখির। আহনাব চৌধুরী? টেলিফোনে কল আসতেই সেটা রিসিভ করলো রিনা। হ্যালো, কে বলছে? ফোনের ওপাশ থেকে কি বলল বোঝা গেল না, কিন্তু রিনা চৌধুরী যেন দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলল। ফোন সহ পড়ে যেতে নিলে আয়াস সেটা দেখে ছুটে এসে মাকে ধরে ফেলে। মা, কি হয়েছে? আয়াস? হানাফ? কি হয়েছে ভাই আর আম্মু? হানাফ হাসপাতালে। আহানাব গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এ কথা শোনার পর বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। শিউলির মনে পড়ে আখির সাথে ঝগড়া করে মাথা গরম করে বেরিয়েছিল আহানাব। হয়তো মাথা গরম করে গাড়ি চালাচ্ছিল। শিউলি এসে আখির হাত চেপে ধরল। এই মেয়েটা এত নষ্টের মূল, ওর কারণেই আহনাব নিজের ক্ষতি করেছে। কোনো দিন তো ছেলেটাকে শান্তি দিল না, চলে গিয়েছিল। আবার নিয়ে এসেছো কেন এই মেয়েটাকে? আখির মধ্যে কিছুটা হলেও অপরাধবোধ কাজ করছে, কারণ সত্যি আহানাপের মাথা তো আখির জন্যই গরম ছিল। রিনা আখিকে বলল। আমার ছেলের যদি কিছু হয় তাহলে
ও এই বাড়িতে থাকবে, না হয় আমি। সবাই চলে আসে হাসপাতালে। গিয়ে জানতে পারে আহনাবকে আইসিইউতে রাখা হয়েছে আর অবস্থা আশঙ্কাজনক। হসপিটালে এসে সবাই কান্নায় ভেঙে পড়ে। আখি আসে, তবে রিনা আখিকে একেবারেই সহ্য হচ্ছিল না। আয়াস আর আরোহী কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে। আখি অপরাধীর মতো এক কোণায় দাঁড়িয়ে থাকে। টানা প্রায় 3 ঘন্টা অপারেশন করার পর আহনাবকে অপারেশন থেকে আইসিইউতে রাখা হয়। তখনও জ্ঞান ফেরেনি। আয়াস, রিনা আর শিলুকে বাড়ি পাঠিয়ে দেয় জোর করে, কিন্তু আখি যায় না। কিভাবে যাবে, কোন মুখে যাবে? বাড়ি যেতেও ভয় করছে। খালি হসপিটালের চেয়ারে এক কোণায় জড়সড় হয়ে বসে আছে আখি। আয়াস সাথেই আছে। রাত পেরিয়ে ভোর হয়ে যায়। সকালে বাড়ির সবাই আবার এসে উপস্থিত হয়। আয়াস রিনাকে জানায় যে ডাক্তার বলেছে আহনাপের হাতের হাড্ডি ভাঙ্গা আর মাথায় আঘাত লাগা ছাড়া খুব বেশি কিছু হয়নি। রক্ত দেওয়া হয়েছে কয়েক ব্যাগ। আহনাব জলদি ঠিক হয়ে যাবে। রিনাকে শান্ত করতে আয়াস এসব বললেও আহনাব এখনও কিছুটা অসুস্থ। কয়েক সপ্তাহ পর আহনাবকে বাড়ি নিয়ে আসা হয়। আহনাব অসুস্থ, তাই নিধি আর নীরবের বিয়ে আপাতত পেছানো হয়। এই কয়েক সপ্তাহ আহনাব যতদিন হসপিটালে ছিল, আখি যে কতটা খোঁটা আর মানসিক যন্ত্রণা সহ্য করেছে সেটা শুধু আখি জানে। আহনাবের বাম হাতে এখনও ব্যান্ডেজ লাগানো। মাথার একপাশে মাঝে মাঝে হালকা ড্রেসিং করতে হয়। বাড়ি ফেরার পর আহনাব আখির সাথে কোনো কথাই বলে না। এমনকি বাড়ির সবাই উঠতে বসতে খোঁটা দিচ্ছে। শুধু আয়াস আর আরোহী আছে যে ওকে সাপোর্ট করে। এখানে আখির তো কোনো দোষ নেই। তবুও আখি নিজেকে নির্দোষ করতে যতটা পারে আহনাবের সেবা করার চেষ্টা করছে। আখি এক গ্লাস দুধ নিয়ে আহনাবের ঘরে আসে। আসবো? আহনাব সেদিকে তাকায়, কিন্তু কোনো জবাব দেয় না। এ নিন, আপনার জন্য এটা। আপনার মা পাঠিয়েছে, খেয়ে নিন। আনো মা। হ্যাঁ, কেন? রেখে যাও, পরে খেয়ে নিব। আমি জানি আপনি খাবেন না, এখন খান, না খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন না। আশ্চর্য, আমি কি করেছি? সবাই আমার সাথে এমন কেন করছে? এমন ভাব করছেন যেন আপনার অ্যাক্সিডেন্ট আমি করিয়েছি। তুমি করো নাই, কিন্তু এটার জন্য তুমি দায় না। হ্যাঁ ঠিক আছে, আমি দায়ী। খুশি? সব দোষ আমার। খুশি সবাই? রিনা আর শিউলি রুমে ছুটে আসে। আমাকে যদি এতই অসহ্য লাগে তো কেন নিয়ে এসেছেন? আমি তো চলেই যেতে চেয়েছিলাম। না, তুমি যাবে না, তুমি এখানে থাকবে আর আরও যন্ত্রণা সহ্য করবে, বুঝেছ? রিনা অবাক হয়ে বলল, আমার ছেলেটা অসুস্থ আর তুমি এসেছো ওর সাথে ঝগড়া করতে? তুমি কি মানুষ? এরপর যদি ওর আশেপাশে দেখি তো তোমার খবর আছে, বের হয়ে যাও। আখি রুম থেকে চলে যায় আর দেওয়ালে ঘেঁষে বসে পড়ে মাটিতে আর কান্নায় ভেঙে পড়ে। আহনাপের সেদিকে কোনো মাথা ব্যথাই নেই। আহনাপের চোখের সামনে ভাসতে থাকে সেদিনের দৃশ্য, যখন আখিকে সব ভুলে আহনাপের কাছে টেনে নিতে চেয়েছিল, অথচ আখি তাকে পাত্তাই দিল না। আর কত অপমান সহ্য করত আহনাব। রাত গভীর হয়। আখি এই বাড়িতে আসার পর থেকে মাটিটাই বিছানা হয়ে গিয়েছে, তাই মাটিতে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে যাচ্ছে। ফ্লোরে ঠান্ডায় বারবার কেঁপে উঠছে সে। আহনাব দূর থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই দৃশ্য দেখে যাচ্ছে আর মনে মনে ভাবে, নিজের বোকামির জন্য মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আচ্ছা, মানুষ এত বোকা হয়? রাতে আর আহনাব ইচ্ছে করে ওষুধ খায় না, যার কারণে রাত যত গভীর হয় আহনাবের ব্যথা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে জ্বর চলে আসে। আখি ঘুমের মধ্যে কিছুটা দূর থেকে আহনাবের কাঁপাকাঁপির শব্দ পায় আর উৎসুক হয়ে আহনাবের রুমের মধ্যে উকি মারে। আহনাব কেমন যেন খাপছাড়া হয়ে গেছে। দেখে মনে হয় কত কষ্ট পাচ্ছে। এই প্রথম আখির মায়া হয় আহনাবের জন্য। এগিয়ে গিয়ে আহনাবের গায়ে চাদর দিয়ে দেয়। চাদর দিতে গিয়ে বুঝতে পারে আহনাবের জ্বরে গা পুড়ে যাচ্ছে আর অবাক হয়ে লক্ষ্য করলো টেবিলের সব ঔষধ পড়ে আছে।
খোলা অবস্থায়, অর্থাৎ আহনাব ওষুধ খায়নি। রিনা আর শিউলিকে ডাকার সাহস পেল না আঁখি। না জানি কত কথা শুনতে হয়, তাই ঠিক করলো নিজেই আহনাবকে পানি দিয়ে গা মুছে দিবে, যেন জ্বর কমে যায়। যা ভাবা সেই কাজ। ভেজা কাপড় দিয়ে আহনাবের গা মুছে দেয়, আর আঁখি পাশেই বসেছিল সারা রাত। তারপর আঁখি দুধ গরম করে আনে, আহনাবকে খাইয়ে দেয়, সাথে ঔষধও খাইয়ে দেয়, তারপর গায়ে চাদর দিয়ে দেয়। এসব করতে করতে অনেক রাত পার হয়ে যায়, তাই আঁখি কখন যে আহনাবের পাশে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। আঁখি ঘুমাতেই আহনাব চোখ মেলে তাকায় আঁখির দিকে। আঁখির করা সেবাগুলো এক একটা আহনাবের চোখে ভাসছে। আহনাব কোনো রকমে নিজের হাত তুলে নিজের গায়ের থেকে চাদরটা আঁখির গায়ে দিয়ে দিল। আঁখি ঘুমের মধ্যে ঠান্ডায় আহনাবের বাহু জড়িয়ে ধরে। আহনাব আঁখির হালকা উষ্ণ ছোঁয়ায় পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। আঁখি সেদিকে কোনো খেয়াল নেই। দুজনের হৃদয় হয়তো মিলে গেছে, অথবা যায়নি। আঁখি সকালে ঘুম থেকে উঠে নিজেকে আহনাবের সাথে এক বিছনায় দেখে বেশ অবাক হয়। তারপর রাতের কথা মনে পড়তেই আহনাবের গায়ে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, জ্বর অনেকটা কমে গেছে। দেখে হাত সরিয়ে নিতে যাবে, অবাক হয়ে গেল আহনাব ঘুমের মধ্যে আঁখির হাত ধরে আছে। আঁখি নিজের হাত সরিয়ে নিল, পরে আবার আহনাবের গায়ে চাদর ভালো করে দিয়ে চলে গেল। ডাক্তার আহনাবকে আরও কয়েকদিন বেড রেস্ট দিয়েছে, তাই অফিসের যাবতীয় কাজগুলো আহনাব ঘরে ল্যাপটপে করবে। সোফায় বসে আহনাব কাজ করছিল। ডাইনিং রুমে মুখে কেমন একটা হাসি। আরোহী অবাক হয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, আজকে খুশি মনে হচ্ছে তোমাকে? তেমন কিছু না, শরীর আগের থেকে ভালো লাগছে তাই। না না ভাইয়া, এটা অন্য খুশি। ভাবি কি তোমাকে কিছু বলেছে নাকি? আরোহী বিরক্ত করবি না, যা এখান থেকে। আরোহী মুখ ভেঙে চলে যায়। আহনাবের কাল রাতের কথা ভেবে কেমন যেন ভালো লাগে। বিয়ের পর অবশেষে বউয়ের হাতে সেবা পাওয়া গেল। দুপুরে আঁখি আহনাবের জন্য ভাত আর তরকারি নিয়ে গেল। আহনাব বলে, তুমি আমাকে খাইয়ে দিবে? আঁখি অবাক হয়ে বলল, আশ্চর্য, আমি কেন খাওয়াবো আপনাকে? আপনার হাত নাই? আছে, কিন্তু ভাঙা। তুমি যেহেতু আমার হাত ভেঙেছ, সেহেতু তুমি আমাকে খাইয়ে দিবে। আমি আপনার হাত ভেঙেছি? আখির কিছুটা বিরক্ত লাগলেও বাধ্য হয়ে আহনাবকে খাইয়ে দিতে হয়। রিনা আহনাবের ঘরে এসে এমন একটা দৃশ্য দেখে অবাক হলো। আহনাবের কাশি উঠলে আখি পানির গ্লাস ধরে মুখের সামনে। আহনাব আখির হাত সহ ধরে পানি খায়। আখি সেদিকে তাকিয়ে থাকে। এমে, তুমি কি ভাত খেয়েছ? আহনাবের প্রশ্নে আখির ঘোর কাটে। আমি ভাত খাই বা না খাই তার কি আসে যায়? তাছাড়া আপনারা তো চিন্তা করতে হবে না আমি খেয়েছি কিনা নিয়ে। আহনাব এবার কিছুটা বিরক্ত হলো। তুমি কি কোনোদিন ঠিক হবে না? এদিকে নিধির বিয়ে কাছে আসতে থাকে। নিধির বিয়ের সব খরচ আহনাব দিবে। নিধি নিজের বিয়ে নিয়ে খুবই খুশি। আহনাব অনেকটা সুস্থ আর স্বাভাবিক হলেও হাতে কিছুটা ফ্যাস্টাস তখনও আছে। তবুও আখি নিধিকে, ওদের পরিবার আর আহনাবের পরিবারের সবাইকে নিয়ে আহনাব শপিংয়ে যায় নিধির বিয়ের কেনাকাটা করতে। নিধির গায়ে পরা মেয়ের মতো যা ইচ্ছা তাই কিনতে থাকে। তাতে আরোহী খুব বিরক্ত হয়। আহনাব সেটা বুঝতে পারে, কিন্তু আখি কোনো কিছু কিনছে না দেখে আহনাব আখিকে বলে, তুমি কি কিছু কিনবে না? না, আমার কিছু লাগবে না। ওদের যা লাগে ওদের নিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা, তুমি নিজের থেকে না কিছু কিনলে কিছুই পাবে না। আখি আর তেমন কোনো আগ্রহ দেখায় না। নিধিদের বাসায় গিয়ে নিধির প্রতিবেশী সবাইকে ডেকে কেনা জিনিস দেখাতে থাকে। আরোহী আরও বিরক্ত হয়। নিধি এক একটা জিনিস বের করে দেখাতে থাকে। শাহিনা জিজ্ঞাসা করে, আখি, তুই কিছু কিনিসনি তোর জন্য? আখি হালকা হাসলো। আমি কিনে কি করব? আমার তো আর বিয়ে হচ্ছে না। আপনার বিয়ে হয়েছে বা না হয়েছে তাতে কি হয়েছে? আপনি আনহাব চৌধুরীর বউ, তা কি ভুলে গেছেন? আর আনহাব চৌধুরী নিজের বউকে কীভাবে সাজাতে হয় তা খুব ভালো করেই জানে। আহনাবের এমন কথায় আখির তো চোখ কপালে। আরোহী চোখ টিপে হাসে আর বলে, কি ব্যাপার ভাইয়া, তোকে তো আজ পর্যন্ত নিজের জন্য কিছু কিনতে দেখলাম না, সে তুই ভাবির জন্য এত কিছু কিনলি? কি করব, এমন খ্যাত একটা বউ পেয়েছি। কি? আমি খ্যাত? আপনি তাহলে কি?
আমি কি? জঙ্গলি। আহানাব তো পুরাই অবাক হয়ে যায় জঙ্গলি শব্দটা শুনে। কানে শুধু সেই শব্দটাই বাজতে থাকে। এ মেয়ে, তোমার সাহস তো কম না, আমাকে জঙ্গলি বলো? নিজে তো একটা। আর যেন কোনো কথা খুঁজে পাচ্ছে না আহানাব ভাইয়ের এমন বেহাল দশা দেখে। পুরাই অবাক আরোহী নিজের বদরাগী ভাইকে এভাবে খোলাখুলি হতে খুব কম দেখেছে সে ছোটবেলা থেকে। আখির তো যেন কিছুই যায় আসে না এমন একটা ভাব। আর আরোহীর কানে কানে বলল, কি ব্যাপার ভাবি? ভাইয়াকে তো দেখছি পুরোই কাবু করে ফেলেছ। ভাইয়া তোমার জন্য এত কিছু কিনলো, এত ভালোবাসা তোমাদের কবে থেকে হলো? আমি কি ওনাকে আমার জন্য কিছু কিনতে বলেছি নাকি? কিনেছি শুধু নিজের মান সম্মান বাঁচানোর জন্য। আমাকে ভালোবেসে তো আর কিনিনি। ভাবি, তুমি ভাইয়াকে সবসময় এমন ভাবো কেন? একটু পজিটিভ থাকতে পারো না? আমাদের সম্পর্কটাই এমন, চাইলেও আমি কিছুই সহজভাবে নিতে পারছি না। আহানা পাশ থেকে আখির সব কথা শুনতে পায়। কয়েকদিন পরেই শুরু হয়ে যায় নিধির বিয়ের আয়োজন। নিধির গায়ে হলুদের দিন এগিয়ে আসে। শাহিনা কিছুটা অসুস্থ থাকায় আখি নিজের হাতে সমস্ত দায়িত্ব পালন করতে থাকে। নিধির বিয়েটা আবারও এত ভালোভাবে হবে ভাবতেই যেন পারেনি আখি। নিধির গায়ে হলুদ উপলক্ষে নিধির বাড়ির খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাথে সবাই আহানাপের দেওয়া হলুদ জামা পরে। আখিও আহানাপের দেওয়া একটা হালকা হলুদ শাড়ি পরে, সাথে কমলা ব্লাউজ আর হালকা সাজ। আহানাপ ফোনে কথা বলতে বলতে আসছিল। হঠাৎ আখিকে সেই সাজে দেখে পুরো অবাক হয়ে যায়, শুধু হা করে তাকিয়ে থাকে। আহানাপকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আখি অবাক হয়ে প্রশ্ন করে, এভাবে তাকিয়ে আছেন কেন? কেন? আমি কি আমার বউকে দেখতে পারবো না নাকি? বউ? হ্যাঁ বউ, শুধু নাম মাত্র বউ। বলে আখি চলে গেল। আর আহানাপ মনে মনে ভাবলো, আমি কি জঙ্গলি? আমার বউ দেখছি আমার থেকেও বড় জঙ্গলি। পেছন থেকে নিধি বলে উঠল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে আহানাব চৌধুরী। আপনি এত হ্যান্ডসাম, জানলে বিয়ে থেকে পালাতাম না। আহানাপ হালকা হাসলো। তাহলে পালিয়ে গিয়েছিলে কেন? তাহলে ওই বাংলা রেকর্ডারটাকে আমাকে আর বিয়ে করতে হতো না। আমি তো মিথ্যে ভালোবাসার কাছে ফেসে গেছিলাম, না হলে আজকে আপনার বউ আমিই হতাম, তাই না? হ্যাঁ, তা তো হতো, কিন্তু তা তো আর হলো না। গলায় ঝুলিয়ে দিয়েছে আখিকে। যাই হোক, আমি তো আপনার না হওয়া বউ, তাই না? হ্যাঁ, ততদিন তো আমার না হওয়া বউ ছিলে, কিন্তু যতদিন থেকে তোমার বোনকে বিয়ে করেছি ততদিন থেকে তুমি আমার নিধির গাল টেনে বলে আমার শালিকা হয়ে গেছ, আমার বন্ধুরও বউ। এখন তো আরেকদিকে আমার বাবিও হতে যাচ্ছ। নিধি আর আহানাব দুজনেই হেসে দেয়। কিন্তু আপনি তো আমার দুলোভাই হন, এবার তাহলে আমার আপুকে পটিয়ে ফেলুন। হুম, দয়া করো। এখন তোমার দুঃখ তোমার বোনজিকে দুনিয়ায় আনতে পারি। নিধি এবার মুখ চেপে হেসে দিল। কখনোই ভাবিনি আপনি আমার সাথে এত ফ্রি হবেন। না হয়ে কি আর উপায় আছে নাকি? সত্যি হোক, শালির থেকে দুলাভাই কি পালাতে পারে নাকি? নিধি আর আহানাব এভাবে হাসাহাসি করতে থাকে আখিকে শুনিয়ে শুনিয়ে। শিউলি রিনাকে বলে, লজ্জা নেই? এই গোষ্ঠী আমাদের পরিবারকে এত অসমানে ফেলেছে, এখন আবার বোনের বিয়েও দিচ্ছে জামাইয়ের টাকা দিয়ে। কতটা নির্লজ্জ হয় মানুষ! এত কিছু করার পরও আমাদের ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেছে, ছাড়ে না। এমন একটা ভাব দেখায় যেন মহারানী। আখির শুনতে খারাপ লাগলেও কিছু বলে না। এই জন্য তো আখি চায়নি আহানাব আখির জন্য কিছু কিনুক, কারণ এখনও রিনা আখিকে মেনে নিতে পারেনি। আখি ভালোই বুঝতে পারছে এই বিষয়টা নিয়ে কতটা হাসাহাসি হচ্ছে। এবার আখি আহানাবকে দেখতে পেয়ে আহানাবের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আহানাব অবাক হলো আখির দরজা শব্দ করা দেখে। কি ব্যাপার আখি, দরজা বন্ধ করছো কেন? আপনাকে এসব করতে কে বলেছে? নিধির বিয়ের সব খরচ দিয়ে কি প্রমাণ করতে চান? আমি আবার কি প্রমাণ করতে চাইবো? এতদিন আমরা আপনাকে ছোট করেছি, এখন আমাদের ছোট করে নিজের স্বার্থ মেটাচ্ছেন? দেখো, নিধি তোমার বোন হয়, আমি তোমার পক্ষ থেকে এসব করছি, আর কিছু না। শাহিনা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। কেন, নিধির বিয়ের খরচ করার আমার কি কোনো অধিকার নেই? না, নেই। নিধির বিয়ের খরচ করার জন্য ওর বাবা মা আছে, আপনি কেন খরচ করছেন? আহানাব এবার আখির কাছে এসে বলল, তুমি যদি না চাও তাহলে করবো না, এত রাগ করছে কেন?
আহানাব এর উল্টা কথা বলাটা কেমন যেন গায়ে পড়া মনে হলো আখির। আচ্ছা ঠিক আছে, এখন সরুন। কেন সরবো? তুমি আমার বউ হও, আমার বউকে ভালো করে দেখতে পাই না আমি? আর আজকে এত সুন্দর করে সেজেছ, দেখবো না? আখি যেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। শাহিনা ওদের স্বামী স্ত্রীর প্রাইভেট কথা বুঝতে পেরে সেখান থেকে চলে গেল। আহানাব আখির আরও কাছে গেল। আখির খুব অস্বস্তি লাগছে। আহানাব আখির শাড়ির উন্মুক্ত জায়গায় কোমরে হাত রাখতেই আখি কেমন যেন কেঁপে ওঠে। এসবের মানে কি? আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আরও কিছু বলার আগে আহনাব আখির ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরল, তারপর কাঁধে আলতো করে চুমু দিতে চোখ বড় হয়ে গেল আখির। তারপর কোমর চেপে ধরল আহনাব। আখি নিজেকে কিছুতে ছাড়াতে পারছে না। আহনাব আখির ঠোঁটের দিকে আগাতে গেলে আখিও কিছুটা দমে যায়। আহনাবকে কেমন যেন বাধা দিতেও ভুলে যায় আখি। হঠাৎই আখির মনে পড়ে যেদিন আয়াস আহনাবকে জিজ্ঞাসা করে, তুই কেন শুধু শুধু মেয়েটাকে বিয়ে করেছিস ভাইয়া? জাল মিটাতে বিয়ে করেছি, যেদিন জাল মিটে যাবে তালাক দিয়ে দিব। বর্তমান। আহনাবকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেয় আখি। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় বাইরে। আসতেই শাহিনা বলে উঠল, তোর জামাই আমাদের জন্য এত কিছু করছে, সেটা তোর সহ্য হচ্ছে না তাই না? আখি অবাক হয়ে ঘুরে তাকালো শাহিনার দিকে, যেন এতক্ষণ আখির বের হওয়ার জন্যই অপেক্ষা করছিল শাহিনা। এসব তুমি কি বলছো আম্মু? আহানাবের বিয়ে যদি তোর সাথে না হয়ে নিধির সাথে হতো, তখন আহানাব কিছু করলে তো তোর কিছু বলার থাকতো না। এখনও তোর স্বামী তাই আমাদের জন্য কিছু করছে, তাই তোর হিংসা হচ্ছে। কি? আমার কেন হিংসা হবে? তুই কত স্বার্থপর, নিজের বোনের সুখ একেবারেই সহ্য করতে পারিস না। এজন্যই তো নিধিকে বিয়ের দিন ভাগিয়ে দিয়েছিস, তাই না? যেন সব সুখ একাই ভোগ করতে পারিস। এখন ভাগ দিতে মন চাইতেছে না, তাই না? চুপ করো তোমরা, এসব আজেবাজে কথা শুনতে আমার একটু ইচ্ছে করছে না। আখি নিজের রুমে এসে কান্না করে দেয়। শাহিনার বলা প্রত্যেকটা কথা তীরের মতো এসে বিচ্ছে। আখি তো আহনাবকে কিছু করতে বলেনি, তারপরও ওই সব শুনতে হলো। এখন করতে মানা করছে, তবুও কথা শুনতে যাচ্ছে। কোথায় যাবে আখি? আহনাব আখিকে এভাবে আচমকা কাঁদতে দেখে অবাক হলো। কি ব্যাপার আখি, কান্না করছে কেন? কিছু না, আপনি সেটা কোনোদিনই বুঝবেন না। আমি তোমার কাছে আসতে চেয়েছি, তাই এভাবে কান্না করছো? আখি কিছু বলল না। ঠিক আছে, তুমি যতদিন চাইবে না আমি তোমার কাছে আসবো না। আহনাব হাত চেপে ধরে বলল, যতদিন না আমি তোমার বিশ্বাসের যোগ্য মনে হবে ততদিন আমি তোমার কাছে আসবো না। আহনাব চলে গেলে আখি নিজে নিজে বলে উঠে, আপনি সত্যিই আমাকে কোনো দিন বুঝবেন না আহনাব চৌধুরী। নিধির গায়ে হলুদ খুব ধুমধাম করে চলতে লাগলো। গান বাজনাতে সবাই নাচে গানে মত্ত, যে যার মতো। আখি অতীতে নিজের বরাদ্দ করা ঘরে বসে নিজের মায়ের ছবি বের করে কাঁদতে থাকে। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো মা? সবাই আমাকে এত খারাপ কেন ভাবে? আমি কি এতটাই খারাপ নাকি আমি এতিম এই সবাই আমাকে এইভাবে পেয়ে বসে? তুমি থাকলে হয়তো আজকে কেউ আমার দিকে আঙুল তোলার সাহস পেত না মা। এমন সময় আখির কাঁধে কেউ হাত রাখলে আখি সেদিকে তাকিয়ে দেখলো আখির বাবা নাসিম আখির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিস মা, তোর মা মারা যাওয়ার পর আবার নিধির মাকে বিয়ে করলাম। একা তো আর জীবন কাটানো যেত না, কিন্তু নিধির মার মন রাখতে গিয়ে তোকে কোনোদিন সময় দিতে পারলাম না। তাতে আমার কোনো দুঃখ নেই বাবা, শুধু একটাই দুঃখ যে আমি মা ছাড়া এতিম বলে কি আমার ভালোবাসা পাওয়া যায় না? আমাকে কি একটু ভালোবাসা যায় না? একদিন দেখবি তুই সবার এত ভালোবাসা পাবি যে তোর সব অভাব শেষ হয়ে যাবে। তুমি আমাকে দোয়া করো বাবা। নাসিম আখিকে মন ভরে দোয়া করে দেয়। আহানাবকে খুঁজতে গিয়ে আখি দেখলো আহানাবকে নিয়ে নাচানাচি করছে নিধি। আহানাবের যেন কোনো হুঁশ নেই, সবার সাথে নাচানাচি করছে বেপরোয়া ভাবে। মেয়েরাও কাছে ঘেঁষাঘাষি করছে। আখির কেমন যেন অসহ্য হলো, না জামাই হয়ে কেউ এমন করে। আখি ভেতরে মাঝে মাঝে গিয়ে আহানাবকে আনতে চাইলো, কিন্তু পারল না। ভেতরের মধ্যে মেয়েরা যেন ঠেলে সরিয়ে দিল আখিকে। আহানাবকে আনতে ব্যর্থ হওয়ায় নিধি মনে মনে খুব খুশি হলো, আর মনে মনে বলল,
অধিকার খাটাতে এসেছিস? এমনিতেই তো তুই জিতে গেছিস। আহনাব চৌধুরী কেঁপে। এখন একটু কষ্ট করে আহনাব চৌধুরীর এত সুন্দর হওয়াটা আমার সহ্য হবে না। তোরা দূরে থাকলেই আমি যে মানসিক শান্তি পাই। ভিড়ের মধ্যে কে যেন আখির কোমরে হাত দিল। ভিড়ে কেউ অসভ্যতামি করার চেষ্টা করছে সেটা আখি বুঝতে পারে, তাই ভিড় থেকে চলে যেতে নিলে কয়েকজন আখির সাথে অসভ্যতাম গা ঘেঁষাতে লাগলো। আখির এসব একেবারেই অসহ্য লাগে, কিন্তু এলাকার ছেলেরা অসভ্যতা করতে থাকলো। আহানাপের সেদিকে কোনো প্রকার খেয়াল নেই। আখি খুব একটা অবাকও হয়নি, কারণ আহানাপের থেকে কিছু আশা করাও অর্থহীন। এমন সময় আখির গায়ে হাত দেওয়া ছেলেটা কপাল চেপে ধরল। তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস? আরে কি বলছেন ভাইয়া, আমি তো কিচ্ছু করি নাই, আমি তো শুধু নাচছিলাম। আমি কিছু দেখিনি মনে করেছিস? বলে ছেলেটার সাথে এক প্রকার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল আহনাব। বিয়ে বাড়িতে একটা গ্যাঞ্জাম বেঁধে গেল। আখি কোনো রকমে আহনাবকে ছাড়িয়ে আনতে চেষ্টা করতে লাগলো। আহনাব চেঁচামেচি করে যাচ্ছে। তোর সাহস কি করে হলো আমার বউয়ের গায়ে হাত রাখার? আহনাবকে চেঁচামেচি করতে দেখে শাহিনা বেগম অবাক হয়ে বলল, সবসময় ঝামেলা না করলে তোর শান্তি হয় না, তাই না আখি? আখি খুব বিরক্ত হলো শাহিনার কথায়, কিন্তু কিছু বলল না। আশ্চর্য, যাই হবে সব দোষ কি আখিরই নাকি? আখি আহনাবকে টেনে টেনে নিজের ঘরে নিয়ে এলো, আর আহনাব আখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আখি অবাক হলো আহনাবের এমন আচরণে, অবাক হলো। সবাই ঠিকই বলে জামালা তোমার পিছনে না, তুমি জামালার পিছনে ঘুরো সারাক্ষণ। আমি আবার কি করলাম? আহনাব আখির হাত টেনে কাছে এনে বলল, ওখানে গিয়েছিলে ইত্যাদিন হওয়ার জন্য, তাই না? খুব শখ ছেলেদের সাথে ডলাডলি করার। এসব কি বলছেন আপনি? ঢলাঢলি আমি করেছি নাকি আপনি মেয়েদের সাথে ঢলাঢলি করেছেন আর এখন দোষ আমাকে দিচ্ছেন? তাতে তোমার কি? তোমাকে ওখানে যেতে কে বলেছে? তুমি তো আবার আমাকে নিজের হাজবেন্ড মনে করো না। আপনি আমাকে কোনো বউ হওয়ার সম্মান দিয়েছেন যে আপনাকে স্বামী মনে করব? আর কোনোদিন দিব না, কারণ তুমি আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি আজ পর্যন্ত আমার জন্য কিছুই করোনি, আমাকে কষ্ট দেওয়া ছাড়া। খুব ইচ্ছা আমার থেকে মুক্তি পাওয়ার? ঠিক আছে, আমি দিয়ে দিব তোমাকে মুক্তি। মানে? নিধির বিয়েটা হয়ে যাক, তারপর আমার আর তোমার ডিভোর্স হয়ে যাবে, বুঝেছ? আহনাব কথাগুলো বলে চলে গেল। আখির মনটা যেন একেবারেই ভেঙে দিয়ে গেল। তারপর দুজন সারা রাত দুই জায়গায় কাটায়। আখির সারা রাত ঘুম হয় না, আর সারা রাত শুধু এটাই ভাবে, কেন ওদের এত দূরত্ব? সব কি ঠিক হতে পারে না ওদের? আখি যতবার আহনাবের কাছে যেতে চায় ততবারই যেন দূরত্ব আরও বেড়ে যায়। সকালে নিধির আকদের প্রস্তুতি যত চলতে থাকে, বিয়ের ক্ষণ যত এগোতে থাকে, আখির আর আহনাবের দূরত্ব ততই বাড়তে থাকে। আখিও মনে মনে ঠিক করে অনেক হয়েছে আহনাব চৌধুরীর থেকে এবার সব অবহেলা ঘৃণার হিসাব নিতে হবে, কারণ ওকে বিয়ে করে ওর জীবনটা এভাবে শেষ করে দিল আহনাব। আকদের সময় সবাই মেতে থাকে। নিধির আর নীরবের বিয়ের কবুল করার আনন্দে শুধু আখি আর আহনাবের একে অপরের দিকে চোখ পড়লেই চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। আহনাব বুঝতে পারে না এই মেয়েকে বিয়ের প্রথম দিন থেকেই দেখছে, নিজেকে কেমন আবরণ দিয়ে আড়াল করে রাখে এই মেয়েটা। তাতে আহনাবের তো কিছু যায় আসে না। আখি যতটা অবহেলা অগ্রাহ্য করে আহনাবকে, আহনাব ততটা কষ্ট দিতে পারলে যেন মনে মনে শান্তি পায়। শান্তি না, সেটা যেন সান্ত্বনা। ডিভোর্সের কথা শুনে হয়তো এবার আখির রাতের ঘুম উড়ে গেছে। বিয়ের শেষের দিকে গেলেই হয়তো আহনাবের পায়ে পড়ে কান্নাকাটি করবে আখি। তখনই আখিকে খুব খুলে বলে নিজের জীবনে একেবারের জন্য আপন করে নিবে আহনাব। হ্যাঁ, এটাই তার পরিকল্পনা। কিন্তু আখির মনে কি চলছে কে জানে। আজকে ক্লাবে উপস্থিত হয়ে পাকাপাকিভাবে নিধিকে ঘরে তুলে নিয়ে যাবে নীরব, তার জন্যই প্রস্তুত সবাই। রাতে আয়োজন, বিয়ে রাতে হবে। সন্ধ্যায় সব প্রস্তুতির মধ্যে এবার নিধিকে পার্লারে নেওয়ার পালা। নিধিদের প্রতিবেশীদের মধ্যে একজন বলে উঠল, নিধিকে এবার পার্লারে কে নিয়ে যাচ্ছে? নিধি অবাক হয়ে বলল, কেন, আখি আপু নিয়ে যাবে? এটা শোনার পর প্রতিবেশী হাসতে হাসতে মজা করে বলল, এইবারও তুমি আবার পালিয়ে যেও না আখিকে রেখে।
তখন আবার নীরব আখিকে বিয়ে করে না নিয়ে যায়, তখন আবার আমাদের জামাই কাটতে বসবে। বলেই হাসিতে ফেটে পড়ে সে। এমন আজব ধরনের মজা খুবই বিরক্ত লাগলো নিধির। সে একবার যে ভুল করেছে সেটা আবার করবে নাকি? আখি ওই মহিলার উদ্দেশ্যে বলল, আশ্চর্য তো, নীরব আমার বোন জামাই হয়, আমার ছোট বোনের জামাইয়ের সাথে আমাকে নিয়ে মজা করা কি মানায় নাকি? এবার ওই মহিলা তাচ্ছিল্য করে বলল, এই ছোট বোনের হবু জামাইকেই তো তুমি বিয়ে করেছিলে, তাই না? তো আমি কি ইচ্ছে করে করেছিলাম নাকি জোর করে ছিনিয়ে নিয়ে করেছিলাম? যা হয়েছে সব ভাগ্যে ছিল, বুঝতে পেরেছেন? আখি রেগে যাচ্ছে দেখে নিধি আখিকে থামিয়ে বলল, আরে আপু, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? উনি তো মজা করেছে, এসব বাদ দে তো। চল তুই রেডি হ, পার্লারে যেতে হবে। রুম থেকে এক দৌড়ে বাহিরে এলো আখি। কি আশ্চর্য, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না করা সত্ত্বেও সবার হাসির পাত্র হতে হয় আখিকে। বিয়ে থেকে পালিয়ে গেল নিধি, বিয়ে করলো জোর করে আহানাপ নিজের রাগ মেটাতে, আর কথা শুনতে হয় আখিকে। এসব ভাবনার মাঝেই আখির সামনে এসে উদয় হলো আহানাপ। আহানাপকে দেখে যেন আখির রাগের মধ্যে আগুনে ঘি ঢালার মতো হলো। আখি কেমন যেন ঘৃণার চোখে আহানাপকে একবার দেখে নিল, তারপর চলে গেল। কিছুই বুঝতে পারল না। যথাসময় নিধিকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আখি। পার্লারে পৌঁছে নিধিকে বউ সাজিয়ে দেওয়া হয়। আখিকে সাজতে বলে, কিন্তু আখি সাজে না, নিজের মতো হালকা সেজে নেয়। ক্লাবে নীরব সহ বরপক্ষ এসে উপস্থিত হয়। আহানা, প্রিনা, শিউলি, আরোহী সবাই উপস্থিত সেখানে। আর শাহিনারা ব্যস্ত বরপক্ষকে খাতির করতে। ওরা আখির শ্বশুরবাড়ির লোক হওয়ার খুব একটা বেশি খাতির করছে না শাহিনা। সে ব্যস্ত নিধির নতুন শ্বশুরবাড়ির লোকদের নিয়ে, যেটা বুঝতে পারে আরোহী। মনে মনে খুব বিরক্ত হয় শাহিনার প্রতি, আর মনে মনে ভাবে, সত্যি আখি ভাবি সব কিছু থেকে অবহেলিত। মায়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, আরো অনেক কিছু থেকে, সেটা তো ভালো করে বোঝাই যাচ্ছে। মারিয়া আখিকে ফোনে জানায় বরপক্ষ চলে এসেছে, তাড়াতাড়ি নিধিকে নিয়ে ফিরতে। নিধির বউ সাজা শেষ হলে আখি বের হয় নিধিকে নিয়ে। রাস্তায় দাঁড়িয়ে রিক্সা খুঁজতে থাকে আখি। নিধি বিরক্ত হয়ে বলল, এত বড় লোকের বউ হয়েছিস, তাতে কি লাভ হয়েছে তোর? বরের গাড়িটাও নিয়ে আসতে পারলি না। তোকে যে কত পাত্তা দেয় আহনাব চৌধুরী, তা তো দেখতেই পারছি। আমি বড়লোক বাড়ির বউ হলেও ওই বাড়ির গাড়ি ব্যবহার করার প্রয়োজন মনে করি না। তুই আজ থেকে বড়লোক বাড়ির বউ হবি, তাই তো তোর যত ইচ্ছে তোর বরের গাড়ি ব্যবহার করিস। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। অবশেষে রিক্সা পাওয়া গেলে আখি রিক্সায় উঠে বসে। নিধি উঠতে যাবে তার আগে কে যেন নিধির হাত চেপে ধরল। নিধি আর আখি দুজনেই অবাক হয়ে তাকিয়ে দেখলো এটা আর কেউ না, রাফি। রাফিকে দেখে দুজনেই ভয়ে আটকে উঠল। চোখের নিচে কালি, চেহারাটা কেমন যেন রুক্ষ দেখাচ্ছে, তবু চোখে মুখে রাগ স্পষ্ট। রাফির থেকে নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো নিধি। আমাকে ধোকা দিয়ে তুমি আবার বিয়ে করবে, আর আমি সেটা চুপচাপ দেখবো? তুমি ভাবলে কিভাবে? আপু আমাকে বাঁচাও প্লিজ, ছাড় আমাকে। আজকে তোদের দুই বোনকে শিক্ষা দিয়ে যাব আমি। এত জ্বালানোর পরেও তোর শান্তি হয়নি, এখন আবার এসেছিস আমার বোনের জীবন বরবাদ করতে। আখি রিক্সা থেকে নেমে এলো এক দৌড়ে। আখি আর নিধি একে অপরের মুখ চাওয়াচাবি করলো, আর নিধি অবাক হয়ে বলল, মানে কি করতে চাস তুই? রাফি পকেট থেকে একটা স্টিলের বোতল বের করলো। কিছু বুঝে ওঠার আগেই বোতলটা খুলে ভেতরে থাকা তরলটা ছুঁড়ে মারতে নিল রাফি। আখি কিছুটা আন্দাজ করতে পেরে নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহানা বাইরে আখিকে নিয়ে কোনো ফিলিংস না দেখালো, ভেতরে ভেতরে ঠিকই আখিকে নিয়ে চিন্তা করত। যেন অভ্যস্ত হয়ে গেছে আখির সাথে ঝগড়া হলেও আখি আহানাপের আশেপাশে ঘোরাঘুরি করলেও আহানাপের মনটা কেমন যেন আনন্দে ছেয়ে থাকে। অনেকক্ষণ ধরে আখি আহানাপের আশেপাশে নেই, তাই আহানাপের মনটা যেন শুধু আখি আখি করছে। কিন্তু আখি এখনো আসছে না কেন? এমন সময় আহানাপের ফোনটা বেজে উঠল। ওই পাশ থেকে নিধির কণ্ঠ শুনতে পেল আহানাপ।
আহানাব ফোন পেয়ে আয়াজকে নিয়ে বেরিয়ে পড়ল। আহানাব কি হয়েছে কাউকে কিছু বলে না, তবে হয়তো সিরিয়াস কিছু হয়েছে ভেবে আহানাবের সাথে রিনা, শিউলি, শাহিনা, নাসিম সবাই চলল। নীরব যেতে চাইলে আহানাব মানা করে দেয়, অপেক্ষা করতে বলে, বেরিয়ে পড়ে। নিধির কথা মতো বলা হসপিটালে এক প্রকার ছুটতে ছুটতে আসে আহানাব। নিধি তখনও বউ সেজে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ। আহানাব এসেই নিধির হাত চেপে ধরল। কি হয়েছে সেটা আহানাবও জানে না। কি হয়েছে নিধি? আঁকি কোথায়? বলো আমাকে, আঁকির কিছু হয়নি তো? আসলেই যা হয়েছে সব আমার জন্যই হয়েছে, আমার জন্যই আপু। কথা শেষ করার আগে নিধির হাত আরো জোরে চেপে ধরল আহানাব। রিনা চৌধুরী বিরক্ত হয়ে আয়াজকে ইশারা করতেই আয়াজ গিয়ে আহানাবকে ছাড়িয়ে আনে নিধির কাছ থেকে। আরে ভাইয়া কি করছো? শান্ত হও, আগে ওকে বলতে তো দাও। ভাবি কোথায় নিধি? আপু এখন মোটামুটি ঠিক আছে, খালি আমাকে বাঁচাতে গিয়ে হাতে একটু লেগেছে। আহানাব অবাক হয়ে বলল, তোমাকে বাঁচাতে গিয়ে মানে? নিধি কিছু বলার আগেই ডাক্তার বেরিয়ে এলো। নিধি ডাক্তারের কাছে গিয়ে চোখের পানি এনে জিজ্ঞাসা করে, আপু এখন কেমন আছে? আপনার আপু ভিতরে আছে, ভালোই আছে। আখি ভেতরে আছে শুনে আহানাব এক ছুটে ভেতরে চলে গেল। আহানাবের পিছনে পিছনে সবাই গেল। ভেতরে গিয়ে আহানাব দেখলো আখি চুপচাপ বেডে বসে আছে, ডান হাতের উপর অনেকটা ব্যান্ডেজ করা। আহানাব যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। আখির সামনে বসে দুই হাত দিয়ে আখির মুখ চেপে ধরে এলোপাথারি চোখের গালে চুমু খেতে লাগলো। আহানাবের এমন কাণ্ডে সবাই যথেষ্ট অবাক হলো। নিধি তো হা করে তাকিয়ে থাকলো। চুমু খাওয়া শেষ হলে আহানাব অস্থির হয়ে বলল, কেন করো তুমি এমন? কোনোদিন ভালো হবে না। আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো? আখি কিছুটা চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো আহানাবের দিকে। আহানাব সেদিকে পাত্তা না দিয়ে নিধির দিকে কিছুটা তেড়ে এলো। এবার বলো, এসব কিভাবে হলো বলো? নিধি কিছুটা ভয়ে ভয়ে বলল, আসলে রাফি বদলা নিতে আমার মুখে অ্যাসিড মেরে আমার চেহারা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আপু বুঝতে পেরে আমাকে সরিয়ে দেয় আর অ্যাসিড আপুর হাতে পড়ে আর হাতটুকু মানে ঝলসে গেছে। রাফিকে জনগণ মিলে গণধোলাই দিয়েছে। তারপর কেউ পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। রাফির অবস্থা খারাপ দেখে পুলিশ ওকে হসপিটালে নিয়ে গেল। এই রাফিকে তো আমি। শান্ত হও ভাইয়া, ভাবিকে আমরা সবাই দেখব। শাহিনা আন্টি, আপনি নিধিকে বিয়ের আসরে নিয়ে যান, এখন ওর বিয়ে হওয়াটা জরুরি। নিধি কিছুটা ন্যাকামি করে বলল, না আমি আপুকে ছাড়া বিয়ে করব না। এবার আখি বলল, আমার জন্য তুই বিয়ে করবি না কেন? তুই যা বিয়ে করে নে, আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। নিধি এবার গিয়ে আখিকে হালকা করে জড়িয়ে ধরলো। আখিও নিধিকে অন্য হাতে জড়িয়ে ধরে। আহানাব বলে, তোমরা নিধিকে নিয়ে বিয়েতে যাও, আখির কাছে আমি থাকছি। নিধিকে নিয়ে শাহিনা বেগম, নাসিম চলে যায়। তবে যাওয়ার আগে শাহিনা বেগম আখিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বেশ কিছুক্ষণ। আরও কিছু সময় পর রিনা আর শিউলিকে নিয়ে আয়া চলে যায় আর আরোহী এসে আখির কাছে থাকে। আহানাব ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার, ওর হাতের অবস্থা কি? চিন্তা করবেন না, উনি ঠিক আছে। আপনি যদি চান উনি দ্রুত সুস্থ হোক, তো ওনাকে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন। পারলে প্লাস্টিক সার্জারি করলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তাছাড়া ওনার বেশি ক্ষতি হয়নি। ডাক্তারের কথা শুনে যেন এতক্ষণে শান্তি পেল আহানাব। অন্যদিকে নিধি এলে নীরবের সাথে ধুমধাম করে বিয়ে হয়ে যায় নিধির। কিছুটা সত্যি আফসোস হয় আখির জন্য। তাতে কি, ও তো আহানাবকে পেয়ে গেছে, এক দিক দিয়ে তো জিতে গেছে নিধির কাছে। বিয়ে শেষে নিধিকে নীরবের হাতে তুলে দেয় নাসিম, আর নিধিকে বিদায় দেওয়ার সময় কান্না করে শাহিনা। কিন্তু যতটা না নিধিকে বিদায় দিতে কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি আনন্দ লাগে অবশেষে এত কিছু ঘটে যাওয়ার পরও এত ভালো বাড়িতে বিয়ে দিতে পেরেছে নিধিকে। আর এসব হয়েছে আখি আর আহানাপের জন্য। সারা জীবন কিনা করেছে মেয়েটা নিধি আর শাহিনার পরিবারের জন্য। আজ নিধির বিয়ের দিনেও করেই গেল। আখির জন্য মন ভরে দোয়া করে দিল শাহিনা, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কয়েকদিন পর আহানাব সিদ্ধান্ত নিল আখিকে নিয়ে ইন্ডিয়া যাবে আখির হাতের প্লাস্টিক সার্জারি করাতে। তার জন্য সব প্রস্তুতি নিয়ে নেয়। আখি অবশ্য আহানাবের এতটা অ্যাগ্রেসিভ হওয়া মোটেও ভালো লাগে না। আহানাবকে বুঝতে পারে না আখি।
এই কয়েকদিন অবশ্য সবার পাশাপাশি আহানাপও কম সেবা করেনি আখির। আখির যা যা দরকার সব দিয়েছে। দুপুরে অফিস থেকে এসে নিজের হাতে আখিকে খাইয়ে দিতে নিলে আখি বলে, কি সমস্যা আপনার? আমি খেতে পারবো। আমাকে নিয়ে এত ন্যাকামি করছেন কেন? কি করছি আমি? ন্যাকামি? এটা ন্যাকামি না, এটা ভালোবাসা। কথা শেষ হওয়ার আগেই আয়াস এসে বলে, ভাইয়া ফাইনালি ভাবিরও ভিসা এসে গিয়েছে, তোমরা খুব জলদি ইন্ডিয়া যেতে পারবে। আখি বলে, এসবের কোনো দরকার ছিল না। আয়াস আখিকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই মানে? তুমি ভাইয়ার একমাত্র বউ, ভাইয়া কি ফেলে রাখবে নাকি? তাছাড়া তোমরা চিকিৎসা শেষ করে হানিমুনও শেষ করে আসতে পারবে। আখি খালি চোখ বড় বড় করলো আর নিজে নিজেই অবাক হলো, কিন্তু আয়াসকে কিছু বলল না। আহানাপ আয়াসকে চোখ রাঙালে আয়াস দুষ্টমি হাসি দিয়ে চলে গেল। আহানাপ আবার আখিকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকদিন পর যখন ওদের ইন্ডিয়া যাওয়ার সময় হলো, আহানাপ দেখলো রিনা চৌধুরী নিজের রুমের বিছানায় মুখ ভার করে বসে আছে। আহানাপ বুঝতে পেরে মায়ের পাশে গিয়ে বসলো। রিনাকে মুখ ভার করে বসে থাকতে দেখে আহানাপ রিনার পাশে গিয়ে বসে রিনার হাত নিজের হাতের মধ্যে নিল। রিনার হাত ধরতেই রিনা আহানাপের দিকে তাকালো। মা, কি হয়েছে তোমার? আখির চিকিৎসা করে আমরা খুব জলদি ফিরে আসব। তুমি এত চিন্তা করছো কেন? এই 2 টাকার মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আহানা? মা, ও আমার বউ হয়, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি কোনোদিন দেখেছো তোমার ছেলেকে কোনো দায়িত্ব অবহেলা করতে? কিন্তু আহানা, ওই 2 বোন যেখানেই যায় সেখানেই বিপদ লেগে থাকে। তুই ওর সাথে এত দূরে গেলি যদি? আরে মা, তুমি অযথা চিন্তা করছো, আমাদের কিছু হবে না। 2 দিন পর পর খালি এই মেয়েটা একটা না একটা দুর্ঘটনা ঘটাবেই শুধু। মা, ও যা করেছে ওর বোনের জন্য করেছে, তুমি আমাদের জন্য দোয়া করো তো। আহানাপ চলে যায় ইন্ডিয়ায় যাওয়ার জন্য তৈরি হতে। আরোহী আখির ব্যাগ গুছিয়ে দেয়। তারপর আহানাপ আখিকে ধরে সাবধানে নিয়ে আসে। আয়াস আর আরোহী খুবই খুশি হয় আহানাপের এমন কেয়ার দেখে। রিনা আর শিউলি এতে কিছুটা বিরক্ত হয়। আরোহী মজা করে বলে, বাহ ভাইয়া, ভাবির প্রতি এত কেয়ার। আহানাপ চোখ রাঙিয়ে বলে, তাতে তোর কোনো সমস্যা? তোর কেয়ার তো আর কমিয়ে দিইনি। যাচ্ছ যাও, তবে আমার জন্য ইন্ডিয়া থেকে লেহেঙ্গা নিয়ে আসবে, সবচেয়ে দামিটা। মামার বাড়ির আবদার। আয়াস আর চুপ না থেকে বলে, আরে আমি বাদ যাবো কেন? আমার জন্য ওখান থেকে বেস্ট ল্যাপটপ আর জ্যাকেট আর হেডফোন আর জিন্স। আর আহানাপ অবাক হয়ে বলল, আশ্চর্য, তুই তো দেখছি মেয়েদের মতো ডিমান্ডের পর ডিমান্ড করে যাচ্ছিস। আরোহী তো এত চায়নি। তো ছেলে হয়েছি বলে কি ডিমান্ড থাকবে না? তোদের ডিমান্ড পূরণ করতে গেলে আমার পার্সোনাল প্লেন লাগবে। আরোহী আখিকে বলে, ভাবি তোমার কি কি লাগবে ইন্ডিয়া থেকে? আখি কিছুটা ইতস্তত করে বলল, আমার কোনো কিছুই লাগবে না। রিনা বলে, শিউলির জন্য কিছু ইন্ডিয়ান থেরাপির ওষুধ আনিস। আচ্ছা মা, আমরা তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। তারপর আখি আর আহানাপকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে। আহানাপের আগে অনেকবার প্লেনে যাতায়াত করেছে, কিন্তু আখির জন্য এটাই প্রথম। তাই আহানাপ দেখলো আখি খুবই নার্ভাস হয়ে আছে। আখি আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ আহানাপ আখির হাত ধরল আর আখি অবাক হয়ে তাকায় আহানাপের দিকে। আর আহানাপ বলে, ভয় পেও না, আমি আছি তো। সত্যি কি আহনাপ আছে? বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে বেশি সময় লাগে না, কয়েক ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে যায়। আখিকে মুম্বাইয়ের নামকরা হসপিটালে স্পেশাল কেবিনে রাখা হয়। ডাক্তারের সাথে কথা বলে আহানাপ আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। পরের দিন অপারেশন করা হবে। পরের দিন যথাসময়ে অপারেশন শুরু হয়ে যায়। আর আহানাপ অপারেশন চলাকালীন খুব টেনশনে থাকে। যদিও গুরুতর কিছুই হয়নি আখির, শুধু হাতের সামান্য একটা প্লাস্টিক সার্জারি। তবু আহানাপের কেন এত চিন্তা হচ্ছে আহানাপ নিজেও জানে না। অপারেশন শেষ হলে ডাক্তার বেরিয়ে আসে। আহানাপ কন্ডিশন জিজ্ঞাসা করলে ডাক্তার বলে, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ফাইন নাও। She will be fine completely after taking some rest. থ্যাঙ্কস ডাক্তার। আহানাপ ডাক্তারকে ধন্যবাদ জানায়। আখি একদম ঠিক আছে, শুধু আখির সম্পূর্ণ বিশ্রাম দরকার। তাই আহানাপ ঠিক করে এখন বাড়ি যাবে না, আরও কয়েকদিন ইন্ডিয়াতেই থাকবে আখিকে নিয়ে। অন্যদিকে
বাসর ঘরে নীরব পরম শান্তিতে নিধির কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, আর নিধি নীরবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে নীরবকে পাবে বলেই হয়তো আহানাবকে পাওয়া হলো না। নীরবকে পেয়ে নিধি অনেক খুশি, স্বপ্নেও কখনো ভাবেনি নীরবের মতো কাউকে জীবনে পাবে। নীরবের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে, নীরবের বুকে শুয়ে পড়ে নিধি। আখির জ্ঞান ফিরলে চোখ খুলে দেখে পাশে আহানাব। আখির হাত ধরে পাশে বসে ঘুমাচ্ছে হয়তো। রাতে এভাবেই ঘুমিয়ে গিয়েছিল। আখি কিছুক্ষণ ঘুমন্ত আহানাপের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের হাতটা সরিয়ে নেয়। আখি হাত সরিয়ে নিতেই আহানাপের ঘুম ভেঙে যায়। ওহ, তুমি উঠে গেছো, চলো বাসায় যেতে হবে। এখনই? আমি তো। তুমি ঠিক আছো, খালি কয়েকদিন রেস্ট নিলে তুমি ঠিক হয়ে যাবে। ও, আপনার মা ফোন করে চলে যেতে বলেছে নাকি? হ্যাঁ, বাড়িতে নাকি অনেক কাজ আছে। ও, সব গোছগাছ করে বোম্বাইয়ের হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে ওরা বাড়ি যাওয়ার জন্য। রেল স্টেশনে আসলে আখি খুব অবাক হয়। আমরা বাড়িতে ট্রেনে করে যাব নাকি? হ্যাঁ, এখন ভারত থেকে বাংলাদেশে ট্রেনে করেই যাওয়া যায়, তুমি জানো না? আখি আর কিছু না বলে ট্রেনে উঠে পড়ে। ট্রেন চলছে তো চলছেই। একটানা আখি জানালার পাশে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে থাকে। ভারত সত্যি খুবই সুন্দর একটা দেশ। ট্রেনের যাত্রা এত লম্বা ছিল যেন মনে হয় প্লেনে যেতেও এত সময় লাগে না। আখি চলো, আমরা পৌঁছে গেছি। ও, আখি ট্রেন থেকে নেমে পুরো অবাক হয়ে যায়। এত সুন্দর জায়গা আখি সরাসরি আগে কখনো দেখেনি, যেন প্রাকৃতিক সৌন্দর্যের কোনো স্বর্গীয় জায়গায় চলে এসেছে তারা। আখি অবাক হয়ে বলে, এটা কোন জায়গা? এটা কাশ্মীরের সিমলা। আমরা কয়েকদিন থাকবো এখানে তোমার বিশ্রামের জন্য। এইসবের কি দরকার ছিল? ভারতে আসলেও কোনোদিন কাশ্মীর ঘোরা হয়নি, তাই ভাবলাম এবার যখন আসছি একবার কাশ্মীর ঘুরেই যাব। আখি খুশি হলেও মনে মনে কিছুটা ভয় পেতে থাকে। এখন ওকে এখানে একা থাকতে হবে, আবার আহানাপের সাথে একা। আখিকে নিয়ে আহানাপ একটা হোটেলে উঠে, যেটা সে অনলাইনে বুক করে রেখেছিল। আখি মুগ্ধ হয়ে আশেপাশে দেখতে থাকে। সময়টা নভেম্বরের শুরুর দিকে, তাই হালকা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, যেটা কাশ্মীরকে আরও সুন্দর করে তোলে। হোটেলটা অনেক সুন্দর। আখি হোটেলের বুক করা বেডরুমে ঢুকে আশেপাশে দেখতে থাকে, আর আহানাব ফোনে কথা বলে আরোহী আর আয়াজের সাথে। হ্যাঁ, আমরা এখন কাশ্মীর আছি, কয়েকদিন পর ফিরবো। ও ভাইয়া, তুমি আর ভাবি খুব ঘোরাঘুরি করবে, আমাদের কথা মনে থাকে যেন। এবার তো তোমরা হানিমুন সেরে আসবে। আয়াজ আরোহীর থেকে ফোন কেড়ে নিয়ে বলে, আসার পরেই যেন সুখবর পাই। আমাদেরও তো ইচ্ছা করে নাকি তোমাদের বাবু নিয়ে খেলবো। আহানাব আখির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, চিন্তা করিস না, এবার হানিমুন করেই ফিরবো। আখি ওদের কথা শুনে মনে মনে আহানাবকে বেশ কয়েকটা গালি শোনায়। ভাই বোনদের সাথে এইসব কি কথা? ফোনে কথা বলতে বলতেই আহানাব দরজা বন্ধ করে দেয়। আখি ঘাবড়ে গিয়ে বলে, দরজা বন্ধ করলেন কেন? আহানাব কোনো কথা না বলে আখির দিকে এগোতে থাকে। আখি আরো ভয় পেয়ে যায়। তারপর আহানাব আখিকে কাছে টেনে নিয়ে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই। দরজা লাগিয়ে আহানাব আখিকে কাছে টেনে নিতেই আখি চোখ বড় বড় করে তাকালো আহানাবের দিকে আর বলল, কি করছেন আপনি? কি করতে চান বলুন তো? আমি এখন ঘুমাতে চাই। আখি অবাক হয়ে বলল, কি? অনেক জার্নিং করে এসেছি, এখন অনেক টায়ার্ড, তাই ঘুমাবো। আখি মনে মনে বলল, আমি এসব কি ভাবছিলাম, উনি তো খালি ঘুমাতে চাইছেন। আহানাব গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আখি আহানাবের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। একসময় আখিও ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা আহানাব আর আখি সেখানের স্থায়ীয় একটা দোকানে গেল খাবার খাওয়ার দরকার। খুব একটা দামি হোটেলে গেল না তারা, সাদামাটা একটা হোটেলে, ইন্ডিয়ান ভাষায় যেটাকে বলে ধাবা। সেখানে গিয়ে কিছু সবজি ভাজি দিয়ে রুটি খেলো, আর তারপর সেখানের বিখ্যাত চা খেলো, যেটা খুব অসাধারণ লাগলো আখির কাছে। সেখানে বাংলাদেশের তুলনায় একটু বেশি ঠান্ডা। আখিরা পাহাড়ের উপর বানানো একটা হোটেলে উঠেছে। সেখানে একটা মোটামুটি বড় বারান্দা আছে, যেখান থেকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়। রাতের বেলা আখি সেখানে গিয়ে দাঁড়ালো আর বাতাস উপভোগ করতে লাগলো। সেখানকার বাতাস বাংলাদেশের থেকেও অনেক ঠান্ডা, তাই আখির ঠান্ডা লাগে। এমন সময় আহানাব একটা শাল আখির গায়ে জড়িয়ে দিল।
আখি এবার অবাক হলো না, চুপচাপ শাল পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। আহানাব আখির কাঁধে নিজের থুতনি রাখলো আর বলল, ভিতরে চলো, তোমার ঠান্ডা লেগে যাবে। আর হাতের ব্যথা এখন কেমন আছে? আমি ঠিক আছি। আখি কেমন যেন উদাস হয়ে আছে। আহানাব সেটা বুঝতে পারল। কি হয়েছে আখি? চলো ভিতরে গিয়ে ঘুমাবে। আপনি গিয়ে শুয়ে যান, আমার ঘুম আসছে না, আমি একটু পরে যাব। আহানাব মনে মনে ভাবলো এই মেয়ে কোনো দিন শোধরাবার নয়। তাই আখির কোনো কথা না শুনে আখিকে কোলে তুলে নিল। আখি কিছু বোঝার আগেই। আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন, নামান আমাকে। আহানাব কোনো কথা শুনল না, আখিকে কোলে করে ঘরে নিয়ে এলো। অন্যদিকে রিনার দুশ্চিন্তা হতে লাগলো আহানাপের জন্য। ওই মেয়ে আহানাপের সাথে আছে, কোনো ভরসা নেই কখন কি হয়ে যায়। এর মাঝখানে আহানাব আখির সাথে বেশ কয়েকবার কথা হয়েছে আরোহী আর আয়াজের। আয়াজ আরোহীকে বলে, অবশেষে ভাইয়া আর ভাবি একান্তে সময় কাটাতে পারছে, আমি তো অনেক খুশি। ভাইয়া ভাবির মধ্যে সব ঠিক হয়ে গেলেই ওই নিধি তো আর কম জ্বালায়নি ওদের। আরোহী বলে, ঠিক বলেছো ভাইয়া, মা আর খালামুনির জন্য তো ওরা একান্ত সময় কাটাতেই পারতো না। এবার যেন ওদের সব ঠিক হয়ে যায়, তাহলে মা আর খালামুনি ওদের কিচ্ছু করতে পারবে না। পিছন থেকে রিনা সব শুনতে পেল। আরোহী আর আয়াজের উপর রাগ হলে ওদের কিছু বলল না। তারপর বিছানায় বসিয়ে দিল। তারপর আখির সামনে হাঁটু গেড়ে বসে আখির দুই হাত নিজের দুই হাতে নিয়ে জড়িয়ে ধরল। আখি যেন শুধু চোখ দিয়ে প্রশ্ন করল, কিন্তু মুখে কিছু বলল না। কিন্তু মনে মনে ভয়ে হার্টবিট যেন কিছুটা বেড়ে গেল। আচ্ছা আখি, তুমি আমার উপরে এত রাগ করে কেন আছো? আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছি, কিন্তু তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? আখি কিছু একটা বলতে গিয়েও বলল না। মনে মনে ভাবলো আহানাব যাই বলুক আখি কোনো জবাব দিবে না। আহানাব নিজেই চুপ হয়ে যাবে। কি হলো বলো? আখি তবুও নিশ্চুপ। আহানাপের থেকে নিজের চোখ সরিয়ে নিল। আহানাপের এবার ভীষণ রাগ হলো। কি হলো, কথা বলছো না কেন? আমি কাকে খুন করেছি নাকি তোমার সাথে জোর করেছি? কি ক্ষতি করেছি আমি তোমার? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আজকে তোমাকে সব উত্তর দিতে হবে। কেন তুমি আমাকে সহ্য করতে পারো না? আখি তবুও নিজের চোখ সরিয়ে রেখেছে। আহানাপ নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করে বলল, অতীতে যা হয়েছে সব বলে যাও, আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি, তাই না? আহানাপের এমন হঠাৎ হঠাৎ পরিবর্তনই আখির ভালো লাগে না। তাই এবার চুপ করে রইল সে। আহানাপ আখির মুখ চেপে ধরে আখির দুই গালে চুমু দিতে লাগলো। আখি যেন খুব অস্বস্তিতে পড়ে গেল। আহানাপ এবার আখির ঘাড়ে চুমু দিতে লাগলো। আখি আহানাপকে সরাতে গিয়েও ব্যর্থ হলো। আহানাপ আখিকে বিছানায় শুইয়ে দিল। আখি বুঝতে পারলো আহানাপ হয়তো ধীরে ধীরে উত্তেজিত হয়ে যাচ্ছে। আখির এবার খুব রাগ হলো। আখির কোনো জবাব না শুনেই আহানাপ এসব কি শুরু করেছে। আহানাপ তখন আখিকে আদর করতে ব্যস্ত, একের পর এক চুমু দিয়েই যাচ্ছে। আপনি কি আমাকে ব্যবহার করার জন্য এসব নাটক করছিলেন? আর আপনার উদ্দেশ্য সফল হলেই আমাকে ছুঁড়ে ফেলে দিবেন? আহানাপ আখির কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেল আর আখিকে ছেড়ে উঠে দাঁড়ালো। এসব তুমি কি বলছো? আপনি কেউই কাউকে বিশ্বাস করতে পারি না। ছোটবেলায় আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গিয়েছিল। তারপর বাবা আর একটা বিয়ে করেন। অন্য সৎ মায়ের মতো আমার মাও আমাকে অনেক জ্বালাতন করতো আর বাবার সামনে নাটক করতো। আহানাপ নিজের মুখ ঘুরিয়ে সব শুনেছে। আখির উপরে তার প্রচণ্ড রাগ হচ্ছে। তারপর নিধি এলো দুনিয়ায়। আমি ওকে খুব ভালোবাসতাম, নিজের থেকেও বেশি, কিন্তু ও আমাকে প্রাপ্য সম্মানটাও কোনোদিন করেনি। আখি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের থেকে বাবার কাছেও নাটক করতো বেশি। তখন থেকে আমি একদম নিজের মতো হয়ে যাই। নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতাম না, কিন্তু তবুও নিধিকে অনেক ভালোবাসতাম। মনে হতো ও যেন আমার নিজের বোন। আহনাব কিছু বলল না আখিকে। তারপর আপনার সাথে বিয়ে হলো, না চাইতেও হলো। আবার এমন একটা পরিবার পেলাম যেখানে কেউ আমাকে আপন করে নেয়নি। আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছিলাম? না, করিনি। উল্টো আপনি আমাকে জোর করেছেন, বিয়ে করেছেন। নিজের ইগোকে খুশি করতে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আপনারা সবাই আমার সাথে এত খারাপ ব্যবহার করে আমার ভেতরে সব আশা শেষ করে দিয়েছেন। আর এখন আমি আপনাকে বিশ্বাস করব এত সহজে? আহনাব ছুটে এসে আখির হাত চেপে ধরে বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু নিজেকে শুধরানোর
চেষ্টা কম করিনি। তোমার জন্য কী না করেছি, যেসব আমি কারোর জন্য কখনো করিনি সেসব আমি তোমার জন্য করেছি। তার প্রতিদান তুমি কি দিলে? আমার ভালোবাসাকে তুমি এভাবে অপমান করতে পারলে? আখি বলে, তাহলে কি করতাম? এত সহজে আপনাকে আমার সুযোগ নিতে দিতাম যাতে ছুঁড়ে ফেলে দিতে পারতেন? আমি এতটাই খারাপ, এতটা নিচে আমি তোমার চোখে? ঠিক আছে, তোমার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব। তোমাকে আমার এই চেহারাটাও আর দেখাবো না। তোমার যা খুশি তুমি করো। আহনাব আখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আহনাব চলে যেতেই আখির যেন হুঁশ ফিরল। হ্যাঁ, আখি আহনাবকে কম বিশ্বাস করে, কিন্তু রাগের মাথায় এসব বলা একদম উচিত হয়নি। এটা সে কি করে ফেললো? আহনাবকে যেভাবেই হোক ফেরাতে হবে, তাই দৌড়ে রুম থেকে বের হয়ে এলো আর চারপাশে আহনাবকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহনাবকে রাগের মাথায় ওইসব বলা ঠিক হয়নি ভেবে আখি দৌড়ে যায় আহনাবকে ফিরিয়ে আনতে। রুমের বাইরে এসে আখি আহনাবকে অনেক খুঁজে, কিন্তু পায় না। আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তবুও পায় না আহনাবকে। আর ভারতের কোনো জায়গাও চিনে না আখি, তবুও বেরিয়ে যায় এদিকে সেদিকে গিয়ে আহনাবকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে চা বাগানের এক ব্রেঞ্চের উপর আর ভাবে আহনাব যদি আখিকে ক্ষমা না করে তাহলে কি করবে আখি। রিনা চৌধুরী আহনাবকে কল দিয়ে চলেছে, কিন্তু আহনাব ফোন ধরছে না কিছুতেই। কি হয়েছে রিনা চৌধুরী তা বুঝতে পারছে না। আহনাব কখনো এভাবে তার ফোন ইগনোর করে না। আখি বসে বসে টেনশন করছিল। হঠাৎ কেউ আখির সামনে এসে দাঁড়ালে আখি মাথা তুলে দেখতে পেল যে আহনাব দাঁড়িয়ে আছে। আখি উঠে দাঁড়ালো। কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি কত খুঁজেছি আপনাকে। আহনাব কোনো কথা বলল না। কি হলো, কথা বলছেন না কেন? আহনাব আখির হাত চেপে ধরল। তো কি করব আমি? তুমি তো আমাকে বিশ্বাসই করো না। তুমি বলেছিলা তোমার সামনে আসবো না, তবুও এসেছি কেন জানো? আখি ভ্রু কুঁচকালো। কি বলতে চায় আহনাব? তোমাকে একেবারের জন্য মুক্তি দেওয়ার জন্য। চলো সব গোছকাজ করে নাও, তোমাকে বাড়িতে দিয়ে এসে তারপরে তোমাকে পার্মানেন্টলি মুক্তি। আখি নিজের হাত ছাড়িয়ে আহনাবকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই আপনার সমস্যা কি? কিছু হলে ছাড়াছাড়ি ছাড়া আর কোনো কথা বলতে পারেন না? বলতে পারেন না যে আপনি আমাকে ভালোবাসেন, কোনোদিন ছাড়বেন না? আহনাব আবার আখির হাত চেপে ধরল। আমি বললো তুমি বিশ্বাস করবে নাকি? আমার থেকে খারাপ লোক আর একটা লোক আছে নাকি? চলো আমরা এক্ষুনি বাড়িতে যাব। আখিকে টানতে টানতে আবার রুমে নিয়ে গেল আহনাব। হোটেলের সবার সামনে দিয়েই রুমে এসে ব্যাগ গোছাতে লাগলো আহনাব। আখি আহনাবকে থামাতে পারছে না, কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ আখি বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। আখির মুখে ভালোবাসি কথা শুনে অবাক হয়ে আহনাব ব্যাগ গোছানো বন্ধ করে দিল আর অবাক হয়ে তাকালো আখির দিকে। আখি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর মুখ তুলে আহনাবের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। আমাকে ক্ষমা করবেন এই কথাটা বলতে এত সময় নেওয়ার জন্য। আহনাব এখনো অবাক হয়ে আখির দিকে তাকিয়ে রইল। একটু আগেও যখন আপনি বলছিলেন আমাকে একেবারে মুক্তি দেওয়ার কথা, তখনই আমি বুঝেছিলাম আপনি আসলেই আমাকে কতটা ভালোবেসে ফেলেছেন। সেই ভালোবাসা আমি আপনার চোখে অনেক আগেই দেখেছি, কিন্তু যাচাই করে উঠতে আর নিজের মনকে বোঝাতে অনেকটা সময় লেগে গেছে। আহনাব তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আহনাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আখি আহনাবের অনেকটা কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে আহনাবের গালে হাত রাখলো। তারপর আহনাবের হালকা গোলাপি ঠোঁটে চোখ বন্ধ করে নিজের ঠোঁট রাখলো। নিধি দিন দিন নীরবের ভালোবাসায় আর যত্ন দেখে একেবারে মন থেকে ভালোবেসে ফেলেছে নীরবকে। নিধি মন থেকে তার স্বামী বলে মেনে নেয় নীরবের। আশেপাশে কত সুন্দর মেয়ে ঘোরাঘুরি করে নিধির থেকেও, অথচ নীরব কারো দিকে চোখ তুলে তাকায় না। তাই নিধিও মনে মনে শপথ করে নীরব ছাড়া আর কারো দিকে তাকাবে না। সৃষ্টিকর্তা যতদিন না ওদের আলাদা করছে ততদিন নিধি নীরবকে ছেড়ে কোথাও যাবে না। নীরব বাসায় এলে নিধি নীরবের কোট খুলে দিয়ে এক পাশে রাখে, তারপর নীরবের কাঁধে নিজের দুই হাত তুলে দেয় আর নীরবও নিধির কোমর জড়িয়ে ধরে। সারাদিন এত অফিস করতে হয়, বউয়ের কথা মনে পড়ে না? আমি তোমায় কত মিস করি জানো। এত সুন্দর বউ রেখে কি বাইরে কাজ করতে মন চায় নাকি? ইচ্ছে করে সারাদিন তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। তাই নাকি? তাহলে সত্যি একদিন চলো কোথাও ঘুরে আসি। এখন?
হ্যাঁ, তো আমাকে একটা সারাদিন দেওয়া যাবে না? না, কারণ তোমাকে একটা না পুরো 7টা দিন দিতে চাই আমি। আমরা 7 দিনের জন্য মালয়েশিয়া যাব। সত্যি? খুশিতে নিধি নীরবকে জড়িয়ে ধরে আর নীরবও নিজের সাথে মিশিয়ে নেয় নিধিকে। আহানাব আখির ঠোঁটে ছোঁয়া পেয়ে কেমন যেন মমের মতো গলে যায়। কিছুক্ষণ যেতেই আহানাব আখির ঠোঁটে নিজের দখলে নিয়ে নেয়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আখি নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। লজ্জায় আহানাব গিয়ে আখিকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার মুখে এই কথাগুলো শোনার জন্য এগুলো বলেছিলাম, তাহলে তুমি আমাকে কখনো কিছুই বলতে না। আজকে তো তোমাকে আমার কাছে হাঁটতে হয়েছে। জীবনে বেঁচে থাকতে মাঝে মাঝে এমন কিছু হার মেনে নিতে হয়, তাই আমিও আজকে হার মেনে নিয়েছি। আমি সবসময় তোমাকে আমার কাছে চাই। আহানাব আখিকে নিজের দিকে ঘুরিয়ে নিল আর কাছে গিয়ে বলল, আমার খুব কাছে চাই তোমাকে, এতটাই পেতে চাই যে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাওয়ার চিন্তা না করো। আখি কিছু বলল না। আহানাব আখির গালে কয়েকটা আবেগ ভরা চুমু দিল। তারপর ঠোঁটে আখি ও আহানাপের শার্ট খামচে ধরল আবেগে। তারপর আহানাব আদর বাড়াতে থাকে। আখি আহানাপের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কারণ কখনো আখি আহানাপের সাথে এত ঘনিষ্ঠ হয়নি, হওয়ার কথাও চিন্তা করেনি। তাই আহানাপের এত এত আদর কেমন যেন লাগছে আখির কাছে। আহানাব আখির গালে ঠোঁটে চুমু খেয়েই যাচ্ছে আর সারা শরীরে হাত বুলাচ্ছে, যেটা আখির কাছে অসহনীয় হয়ে উঠতে লাগলো। কিন্তু কিছু করার নেই, আখির আহানাপের সাথে নিজেকে মানিয়ে নিতেই হবে। তারপর আহানাপ আখির ঘনিষ্ঠ হয়ে বিছানায় নিয়ে গেল। তারপর আখি আর আহানাপের মাঝে সব দূরত্ব কমতে থাকে। তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে যায়। তারপর কয়েকদিন পরই আখি আর আহানাপ ফিরে আসে। ফিরে আসার পর রিনা আহানাপের মাঝে এক অদ্ভুত খুশি দেখতে পান। যে ছেলে আগে নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতো, কেমন যেন খাপছাড়া ছিল, সে এখন অনেকটা মিশ্র স্বভাবের হয়ে যায়। আর আখিও নিজেকে যতটা সম্ভব সেই পরিবারের সাথে মানিয়ে নেয়। সেটা ততটা কঠিনও ছিল না, কারণ আহানাব আখির পাশে ছিল। ছেলের খুশির জন্য রিনা আর শিউলি আখিকে অ্যাকসেপ্ট করে নেয়, আর শাহিনা তো করবেই। আখির উপর থেকে সমস্ত ক্ষোভ বাদ দিয়েছে বলতে গেলে। আখি, নিধি, আহনাব সবাই যে যার মতো যথেষ্ট খুশিতেই থাকে। আরোহী আর আয়াস অনেক খুশি হয় ওদের মিল দেখে। তার কয়েকদিন পরই আরোহীর বিয়ে হয় খুব ভালো একটা ঘরে। আরোহীর আগে থেকেই পছন্দ ছিল, তাই আরোহীর বিয়ে দিয়ে দেওয়া হয়। তার কয়েক বছর খুব ভালোই কেটে যায় ওদের। সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।